আমেরিকার 7টা এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। এ কারণেই আপনি আজকের যদি পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকা দেখেন, তাহলে একটা নিউজ সেখানে খুব ক্লিয়ার দিছে যে আমেরিকার যে একটা ডোমিনেন্স ছিল, যে আকাশে অপ্রতিরোধ্য এই ধরনের, সেই আমেরিকার অহংকার গুলো চূর্ণ হয়ে গেছে। অলরেডি অলরেডি হেরে গেছে। তার বড় কারণটাই হলো, আগেও আমি বলেছিলাম যে এই যুদ্ধের যে কন্ট্রোলিং যে কার্ড গুলো, এই কার্ড গুলো একটাও আমেরিকার হাতে নাই। ইভেন এই যে ডায়লগ গুলা হচ্ছে, যে আমেরিকা এবং ইসরায়েল, বিশেষ করে আমেরিকা যে বারবার নেগোসিয়েশনের কথা বলছে, চুক্তির কথা বলছে, কিন্তু তাদের হাতে কোনো কার্ড নাই। যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আগাচ্ছি, উনি আমেরিকার উদ্দেশ্যে একটা কথা বলেছেন, আমি ওইটা দিয়ে শুরু করি। উনি বলেছেন যে ট্রাম্প যে হুমকি ধামকি দিয়েছেন, সেটারই পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে তোমাদের হুমকি আমাদের পায়ের নিচে। আমরা যদি মৃত্যুকে ভয় পেতাম, তবে তোমাদের সাথে যুদ্ধ করতে যেতাম না। বলে যে নিজের মাতৃভূমির রক্ষার জন্য যুদ্ধ, এটা আমাদের জন্য গৌরবের। আর আর সবশেষে উনি বলেছেন যে আমরা ইরানিয়ানরা, আমরা স্বাধীন হয়েই জন্মেছি, স্বাধীন হয়েই মারা যাব। এর সাথেই আপনারা হয়তো খেয়াল করেছেন, যেটা পত্রপত্রিকায় এসেছে, যে ইরানের প্রেসিডেন্ট, উনি একটা কথা লিখেছেন, এবং এই মেসেজটা আমেরিকার বিমান থেকে যে সেকেন্ড, যাকে নিয়েই এত কিছু, যে হি ওয়াজ এ কর্নেল, যাকে উদ্ধার করার জন্য এত কিছু, তার মায়ের কাছে একটা একটা চিরকুট লিখেছেন, একটা মেসেজ দিয়েছেন। তাতে উনি বলেছেন যে আপনার সন্তান আমাদের কাছে নিরাপদ, আমরা তাকে তার চিকিৎসা এবং তার টেক কেয়ার করব। এবং পরে উনি আরেকটা কথাও বলেছেন যে ট্রাম্পের নেতৃত্বে আপনার সন্তান যতটুক নিরাপদ, তার থেকে যুদ্ধবন্দী হিসাবে আমাদের কাছে ওঠে বেশি নিরাপদ। আচ্ছা, এবার আমি আসল প্রসঙ্গে আসি। তো দেখেন, যুদ্ধে তো বিভিন্ন ধরনের কথাবার্তা, প্রপাগান্ডা, ইনফরমেশন গ্যাপ, এগুলো থাকবে। আমেরিকান সরকার এক ধরনের কথা বলবে, ইরানের গভর্নমেন্ট থেকেও এক ধরনের কথা বলবে। এখন কোনটা বিশ্বাস করব, কোনটা নিব না, তখন আমরা ওই থার্ড পার্টির উপরে অনেক কিছু নির্ভর করতে হয়। তো তো এখানে এক্ষেত্রেই এই যে আমেরিকার যে নিখোঁজ হয়েছিল, তাকে উদ্ধার করতে পেরেছে কি পারে নাই, আমরা সংবাদ মাধ্যম থেকে, তৃতীয় সংবাদ মাধ্যম থেকে, আমরা যদি ওয়েস্টার্ন মিডিয়ার কথা বলি, আমরা ওরকম কোনো ক্লিয়ার কাট কোনো ভিডিও কিংবা কোনো ফুটেজ কিংবা কোনো মেসেজ আমরা এখনো পাই নাই। তো তার মানে আমি ধরে নিচ্ছি যে এটা একটা গ্রে এরিয়া আছে, যে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা হয়নি, এটা আমি এখনো কনফার্ম না। কিন্তু কনফার্ম কোনটা? কনফার্ম হলো যে গত 2 দিনে আমেরিকার 7টা এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। আমেরিকার গর্ব F-35 ধ্বংস হয়েছে, আমেরিকার গর্ব F-15 ধ্বংস হয়েছে, তারপরে এর সাথে দুইটা অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। একই সাথে এই যে যাকে উদ্ধার করতে আমেরিকা নতুন করে গেছিল, তাকে উদ্ধার করতে যেও তাদের এটাও খুব মডার্ন ক্যারিয়ার, মডার্ন তাদের এয়ারক্রাফট C-130 দুইটা ধ্বংস হয়েছে। যেটা আজকের ওয়াল স্ট্রিট জার্নালে এসেছে, যে তাকে উদ্ধার করতে যে আমেরিকান কমান্ডোরা সেখানে একটা টেম্পোরারি এয়ারবেস তৈরি করেছিল, বাট আলটিমেটলি ওই প্লেন গুলা আর সেখান থেকে আসতে পারে নাই, এই দুইটা ধ্বংস হয়েছে। তো তার মানেটা হলো, যাকে উদ্ধার করতে যাবে সেটা হয়েছে কিনা আমরা এখনো জানি না, কিন্তু অলরেডি আমেরিকার 7টা এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। এ কারণেই আপনি আজকের যদি পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকা দেখেন, তাহলে একটা নিউজ সেখানে খুব ক্লিয়ার দিছে যে আমেরিকার যে একটা ডোমিনেন্স ছিল, যে আকাশে অপ্রতিরোধ্য এই ধরনের, সেই আমেরিকার অহংকার গুলো চূর্ণ হয়ে গেছে। এবং যে এয়ারক্রাফট গুলোকে ওরা মনে করতো যে তাদের অহংকার এবং এগুলা কেউ ধরতে পারবে না, ছুতে পারবে না, সেই এয়ারক্রাফট গুলো এখন ইরান ফেলে দিচ্ছে, শাটডাউন করে দিচ্ছে। এবং কিভাবে শাটডাউন করে দিচ্ছে, এটাও একটা নতুন নতুন বিষয়। এটাও ওয়ার্ল্ডের জন্য একটা সারপ্রাইজ, বিশেষ করে আমেরিকা ইসরায়েলের জন্য সারপ্রাইজ, যে তারা তাদের তাদের কিন্তু এই যে টিপিক্যাল যে র্যাডার সিস্টেম অথবা এগুলোতে আমেরিকা যুদ্ধের প্রথম দিকে ধ্বংস করে দিছে। আবার ইন জেনারেলি ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বেশ দুর্বল ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে
যে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে চাইনিজ টেকনোলজি এবং রাশিয়ান টেকনোলজি এগুলোর সমন্বয়ে তারা নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, যেমন তাদের মজিদ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আছে, যেটা যার মাধ্যমে তারা এই এয়ারক্রাফট গুলো ফেলেছে। এবং এটার কাজের ধরনটাই এরকম যে নর্মাল যে মিসাইল গুলো দিয়ে কিংবা নর্মাল এয়ার ডিফেন্স সিস্টেম থেকে যেসব মিসাইল গুলো দিয়ে নর্মালি এয়ারটাকে ডিফেন্ড করা হয়, এটা অন্য। এই মিসাইল গুলো রেডার ট্র্যাক করতে পারে না। যে কোনো একটা প্লেন থেকেই তো ধোঁয়া বের হয়, মানে মানে তাপ বের হয়। তো এটা ওই হিট সেকিং করেই নিঃশব্দে রাডারকে ফাঁকি দিয়ে ইরানের যে এই নতুন মিসাইল সিস্টেম তারা আঘাত করছে। তার থেকে বড় কথা যেটা ওয়েস্টার্ন মিডিয়ার খবরে এসেছে, যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এটা শক্তিশালী কিংবা দুর্বল তার থেকে বেশি যে ইরান এখন যে কোনো ভাবে হোক, এটা চাইনিজ প্রযুক্তির সাহায্যে হোক অথবা নিজস্ব প্রযুক্তির সাহায্যে হোক, দে হ্যাভ দি ভেরি প্রিসাইজ এয়ার ইনফরমেশন, মানে আকাশের প্রিসাইজ ইনফরমেশন তাদের কাছে আছে। তো এটা একটা ব্যাপার। তো এখন আমি এই যুদ্ধের দিকে যদি একটু যাই, যে আচ্ছা এই যুদ্ধের গতি প্রকৃতিটা কোন দিকে যাচ্ছে। তো এই যুদ্ধের গতি প্রকৃতিটা কোন দিকে যাচ্ছে এইটা বোঝার আগে আমাদেরকে একটু বুঝতে হবে যাচ্ছে এই যুদ্ধের এই ডিসিশন মেকিং প্রসেসটা কাদের হাতে, যুদ্ধের মেন কলকাঠিটা কারা নাড়ছে, কাদের হাতে ডিসিশন এর। তো এইখানে দেখেন, এইটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তার আগে আমি বলি যে যে ট্রাম্প যে বিভিন্ন বার অনেকবারই তো ঘোষণা দিয়েছে যে সে আমেরিকাকে বোম্বিং করবে, স্টোনেজ প্রস্তর যুগে নিয়ে যাবে, অথবা আমেরিকার প্রচুর ধ্বংসযজ্ঞ করবে এই। এবং কিন্তু ইরান এগুলোকে পাত্তা দিচ্ছে না। একটা কারণটাই হলো যে কোনো একটা শক্তিশালী দেশ, এটা একটা হিউম্যান সাইকোলজির সাথেও প্রযোজ্য। একটা শক্তিশালী একটা গ্রুপ সে যখন দুর্বলের কাছে আর পেরে দিচ্ছে না, তখন এই হিউমিলেশনটা সে আর নিতে পারে না। তখন সে এই হিউমিলেশন, আউট অফ হিউমিলেশন কিংবা এই পরাজয়ের একটা গ্লানি থেকেই সে অনেক ধরনের ধ্বংসযজ্ঞ চালায়। বাট এই ধ্বংসযজ্ঞের সাথে হার জিতের সম্পর্ক নাই, কারণ আমেরিকা অলরেডি হেরে গেছে। তার বড় কারণটাই হলো, আগেও আমি বলেছিলাম যে এই যুদ্ধের যে কন্ট্রোলিং যে কার্ড গুলো, এই কার্ড গুলো একটাও আমেরিকার হাতে নাই। ইভেন এই যে ডায়লগ গুলা হচ্ছে, যে আমেরিকা এবং ইসরায়েল, বিশেষ করে আমেরিকা যে বারবার নেগোসিয়েশনের কথা বলছে, চুক্তির কথা বলছে, কিন্তু তাদের হাতে কোনো কার্ড নাই, যে এই চুক্তির কার্ড নাই। কার্ডগুলো সব ইরানের হাতে। এবং এ কারণেই ইরান আমেরিকার এই চুক্তির এই প্রস্তাব গুলাকে একেবারেই পাত্তা দিচ্ছে না, একেবারেই পাত্তা দিচ্ছে না। এবং এই ভয়, আমেরিকার মেন ভয়ের জায়গাটাই হলো এখানে, যে তাদেরকে ইরান পাত্তা দিচ্ছে না, তাদেরকে ইরান ভয় পাচ্ছে না। তো আমি এই প্রসঙ্গটা একটু পরে আসবো যদি সময় পাই। তার আগে আমি একটু আমার মতো করে বোঝার চেষ্টা করি যাতে এই যুদ্ধটার ফল কাঠি কাদের হাতে। তো তো আপনারা দেখেন যে এই গত কয়েকদিনেই আমেরিকার যে প্রশাসন, এটা সামরিক প্রশাসন হোক অথবা ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন হোক, এই প্রশাসনের ভিতরেই একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। যে অলরেডি তাদের সেনা প্রধানকে চলে যেতে হয়েছে, একই সাথে খবর পেলাম আরো 12টা জেনারেলকে চলে যেতে হয়েছে, তার যারা বিভিন্ন অত্যন্ত সেন্সিটিভ দায়িত্বে ছিল। তো এখন এই যে সেনাবাহিনীর এই সেনাপ্রধান, একটা যুদ্ধ চলমান আছে, এবং যেটাকে বলছে যে গত 50 বছরে আমেরিকার সব থেকে কি বলা যাবে, সব থেকে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ এটা আমেরিকার জন্য। এই জন্য গুরুত্বপূর্ণ যে স্ট্র্যাটেজিক্যালি মিডিল ইস্ট আমেরিকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তো এরকম, এবং ইরান গত 50 বছরে আমেরিকা যত যুদ্ধ করেছে, ইরান তার ভেতরে সব থেকে শক্তিশালী প্রতিপক্ষ। তো এরকম একটা চলমান যুদ্ধের ভেতরে একটা সেনা প্রধানকে চলে যেতে হলো, আবার তার সাথে 12টা জেনারেলকে চলে যেতে হলো কেন? এইটার কারণ হিসাবে আমেরিকার, এটা আমার কথা না, এটা আমেরিকারই যারা সিকিউরিটি নিয়ে থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা বলছে যে আপনারা যদি এই মুহূর্তে ইরান ওয়ারের দিকে তাকান, ইরানে আমেরিকা কিভাবে যুদ্ধ করছে সেইটার দিকে যদি তাকান, তাহলে দেখা যাবে যে আমেরিকা আমেরিকার মতো করে যুদ্ধ করছে না, আমেরিকা যুদ্ধ করছে ইসরায়েলের মতো করে। যেমন আমেরিকার হসপিটালে বোম্বিং করছে, আমেরিকা ব্রিজে বোম্বিং করছে, আমেরিকা ইরানের কালচারাল সেন্টারে বোম্বিং করছে, স্কুলে বোম্বিং করছে, তাদের রিসার্চ সেন্টারে বোম্বিং করছে, বেসামরিক এলাকাতে বোম্বিং করছে।
তো বলছে যে এই কাজগুলো আমেরিকা নর্মালি করে না, আমেরিকার ইতিহাসে এরকম নাই। ইসরায়েল এরকম করে, লেবাননে ইসরায়েল এরকম করে, গাজাতে এরকম করে, মানে দ্যাট ইজ এ ইসরায়েলি কাইন্ড অফ ডুইং দি ওয়ার। কিন্তু আমেরিকা এখন এই যে ইসরায়েলের মতো করে যুদ্ধটা করছে, এটা কেন করছে তার ব্যাখ্যাতে যে বলছেন যে এইখানেই ট্রাম্প প্রশাসনের সাথে, বিশেষ করে ট্রাম্পের সাথে সেনাবাহিনীর, আমেরিকান সেনা কমান্ডের একটা গ্যাপ হয়ে গেছে। বিকজ আমেরিকান সেনা প্রধান এবং সেনাবাহিনী তারা দেখছে যে যে তরিকায় তাদেরকে যুদ্ধটা করতে বলা হচ্ছে, এটা আমেরিকার ডক্ট্রিনে, মিলিটারি ডক্ট্রিনের সাথে যায় না, আমেরিকার মিলিটারি নর্মসের সাথে যায় না, এবং আমেরিকার মিলিটারি হিস্ট্রির সাথে যায় না। কিন্তু এটা যাই হল, এটা করতে হচ্ছে কেন? কারণ হলো ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নের জন্য। তো এই যে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর যে কমান্ড স্ট্রাকচার ছিল, তাদের সাথে একটা টানাপড়া হয়ে গেছিল যে তারা কোনটাকে বেছে নিবে। তারা কি আমেরিকান ডক্ট্রিনকে, মিলিটারি ডক্ট্রিনকে বেছে নেবে, আমেরিকান মিলিটারি কালচার এবং মিলিটারি নর্মস সেটাকে বেছে নিবে, নাকি ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন এইটাকে বেছে নিবে? এইটার টানাপোড়েনের কারণেই তাদেরকে চলে যেতে হয়েছে। একই সাথে আমেরিকান মিলিটারি থিঙ্কাররাই বলছে যে এই যে চলে যেতে হয়েছে, এটাতেও একটা বড় মেসেজ দেওয়া হয়েছে যে আমেরিকার মিলিটারি, তারা আমেরিকার যে বর্তমান যে সরকার আছে তাদের সাথে একটা আস্থার সংকটে আছে, এবং এই বর্তমান সরকারকেও তারা একটা চ্যালেঞ্জ করছে, যে আমেরিকান মিলিটারি চ্যালেঞ্জ করছে যে আমরা তোমাদের সকল আনলফুল অর্ডার মেনে নিতে বাধ্য না। তো এই যে মিলিটারি কমান্ড এবং বেসামরিক কমান্ড, এর মাঝখানে এই বিষয়টা হয়েছে, এবং যে বিষয়টা যুদ্ধের ময়দানে পর্যন্ত গড়াবে। একই সাথে আপনারা যদি দেখেন যে গত 2 দিনে আরো কাকে কাকে চলে যেতে হয়েছে, যাদেরকে চলে যেতে হয়েছে এরা ট্রাম্পের অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ। তার ভিতরে চলে যেতে হয়েছে ট্রাম্পের আপনার অ্যাটর্নি জেনারেলকে, চলে যেতে হয়েছে ট্রাম্পের ওদের স্বরাষ্ট্র সচিব, যেটা ওদের স্বরাষ্ট্র সচিব, তাকে চলে যেতে হয়েছে। এবং আরো চলে যাওয়ার পাইপলাইনে আছে আমেরিকার, ওদের সিআইএ প্রধান আছে তুলসী গ্যাবার্ড, তাকেও চলে যেতে হবে, এটা পাইপলাইনে আছে। পাইপলাইনে আছে এফবিআই এর যে প্রধান ক্যাশ প্যাটেল, তাকে চলে যেতে হবে। তো এই যে ট্রাম্প প্রশাসনের ভেতরেই এই যে একটা বড় ধরনের গৃহযুদ্ধ চলছে, টালমাটাল চলছে। তার মানে আমরা দেখছি যে ইরানের রেজিম চেঞ্জ বা না হোক, ট্রাম্পের প্রশাসনের ভিতরে একটা রেজিম চেঞ্জ হচ্ছে। তো এই কাজগুলো কেন হচ্ছে? এই ক্ষেত্রে বোঝাতে যে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কটা বলছেন যে ট্রাম্পের যে প্ল্যান, এই প্ল্যানটাকে ঠিক ডিকোডিং করা যাচ্ছে না। মানে ট্রাম্পের মতলবটা এবং তার প্ল্যানটা, এইটাকে যুদ্ধের ময়দানে অথবা এক্সিকিউশনের জন্য তারা ঠিক মতো ডিকোডিং করতে পারছেন না। এবং এই কারণেই এই যুদ্ধটাকে আমেরিকান ওয়েতে তাকালে দেখা যাবে যে আমেরিকার পলিটিক্স এবং আমেরিকার এই যুদ্ধ, এই দুইটা দুই মেরুতে আছে। মানে এই দুইটা ডিসকানেক্টেড এবং ডিসজয়েন্টেড হিসেবে যুদ্ধ করছে, যে আমেরিকা এই কারণেই আমেরিকার স্ট্র্যাটেজিটা কাজ করছে না। এইটা কেন? এইটা বুঝতে গেলে আবার আপনাকে দেখতে হবে যে এই মুহূর্তে আমেরিকার সমস্ত কিছুর ডিসিশন মেকিং এ কারা আছে। এই মুহূর্তে আমেরিকার ট্রাম্প প্রশাসন, আমি জাস্ট আর 2 মিনিট বলে শেষ করছি। এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের ডিসিশন মেকিং এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ 4জন ব্যক্তি হলো, এর ভিতরে একজন আছে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, তার সাথে আছে হলো স্টিভ হুইটকফ। এই দুজনই ইহুদি, এবং এই দুজনকে ট্রাম্প দায়িত্ব দিয়েছিলেন হলো মিডিল ইস্টের স্পেশাল এনভয়েড ফর দি প্রেসিডেন্ট। মানে মিডিল ইস্টের সমস্ত নেগোসিয়েশনের জন্য ট্রাম্প দায়িত্ব দিয়েছেন এই দুজনকে। এই দুজনই হলো ইহুদি, দুজনই ইহুদি লবিং এর অংশ, এবং দুজনই ব্যবসায়ী, এই দুজনই রিয়েল এস্টেট ব্যবসায়ী। এদের দুজন বাদেও আর দুজন আছে ট্রাম্প প্রশাসনের, যারা সব ডিসিশন মেকিং এর ভেতরে থাকেন। একজন হলো মার্কো রুবিও, তার পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা, এবং আরেকজন হলো মাইক স্যামসন, ইনি হলেন আমেরিকার স্পিকার। তো এই দুজনও আপনার হলো এই ইসরায়েলি লবিং এর অংশ। তো তার মানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমেরিকার এই যুদ্ধটার যে ডিসিশন মেকিং যেটা হচ্ছে, এটা হলো ওই ইসরায়েলি লবিং এর অংশটা নিচ্ছে। এখানে আমেরিকার স্বার্থটা দেখা হচ্ছে না, ইসরায়েলি লবিং এর অংশটা নিচ্ছে। তো কেন ইসরায়েলি লবিং এর অংশটা দিচ্ছে আমি এক লাইনে একটু বলবো, বাকিটা যদি সময় পাই পরে বলবো। যেটা হলো যে এখানে সবাই বলছেন যে
ট্রাম্পের দুই ধরনের বন্ধু আছে, এবং ট্রাম্প বিলিয়নিয়ার এবং তার বন্ধুরাও বিলিয়নিয়ার। তার এক ধরনের বন্ধু আছে যারা হলো জিউস বিলিয়নিয়ার, ইহুদি বিলিয়নিয়ার। আর আরেক ধরনের বন্ধু আছে, তারাও বিলিয়নিয়ার, তাদেরকে বলা হলে নিউ ইয়র্ক সিটি বিলিয়নিয়ার। তো এই যে দুইটা ক্যাটাগরির বিলিয়নিয়ার, এরা সবাই ওই ইহুদি লবিং গ্রুপের, ইসরায়েলি লবিং এর অংশ। এবং এরা ট্রাম্প ইলেকশনের আগেই ট্রাম্পকে অনেক অর্থ দিয়ে অন্যান্য বিভিন্ন ভাবে হেল্প করেছিল, যাতে করে ট্রাম্প ইলেকশনে পাশ করতে পারে। এবং সবারই ধারণা যে ইলেকশনে জেতার আগেই ট্রাম্পের সাথে তাদের একটা নেগোসিয়েশন ছিল, যে ট্রাম্প যদি ইলেকশনে জেতে তবে সে অবশ্যই ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নের জন্য সে ইরানে অ্যাটাক করবে। এবং এক্ষেত্রে আমি আর একটা লাইন বলে শেষ করব, যেটা হলো এই ইসরায়েলি লবিং এর আসল কাজটা কি, এইটা ডিফাইন করতে যে থিঙ্ক ট্যাঙ্কটা বলছেন যে এই ইসরায়েলি লবিং এত শক্তিশালী যে যদি কখনো এরকম একটা সিচুয়েশন চলে আসে যে আমেরিকার ইন্টারেস্ট আর ইসরায়েলি ইন্টারেস্ট দুইটা মুখোমুখি হয়ে গেছে, তখন এই ইসরায়েলি লবিং গ্রুপটা আমেরিকার ইন্টারেস্ট বাদ দিয়ে যাতে করে ইসরায়েলের ইন্টারেস্ট দেখা হয় সেইটা নিশ্চিত করে। এই ইসরায়েলের লবিটা এত শক্তিশালী। তো এ কারণেই সম্পূর্ণ যুদ্ধটা চলে গেছে এই ইসরায়েল লবিং এর হাতে, ট্রাম্প প্রশাসনের হাতে ডিসিশন মেকিংটা নাই। তো এ কারণেই ইসরায়েলি লবিং অথবা ইসরায়েল যে দেশ, এরা যতক্ষণ না এই যুদ্ধ থেকে ট্রাম্পকে একটু পিছু টানে দিবে, ততক্ষণ এই যুদ্ধটা চলার সম্ভাবনা আছে। এটা আমি পরের সময় পেলে আর একটু এক্সপ্লেন করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।